সৌজন্যে ট্রান্সফর্ম ট্রেড। দর্শক, ট্রান্সফর্ম ট্রেড লিমিটেড নিবেদিত বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অমিত কে বিশ্বাস। আজ আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন গৌতম কুমার মিত্র, মেম্বার লেবার কোর্ট, মালিক প্রতিনিধি এবং শ্রম আইন, মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিশেষজ্ঞ। আরও উপস্থিত আছেন জনাব সিরাজুল ইসলাম রনি, প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। আপনাদের দুজনকে অভিবাদন এটিএন নিউজে। আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা ও করণীয় নিয়ে। পোশাক শিল্পে আমরা যদি বিগত কয়েক বছর দেখি, বিশেষ করে কোভিড থেকে শুরু করে এ পর্যন্ত অনেকগুলো সংকটের ভিতর দিয়ে আমাদের পোশাক শিল্প গিয়েছে। সম্প্রতি আমাদের যদি দেখি যে একদম রাশিয়া ইউক্রেন যুদ্ধ একটা সংকটের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এর মাঝখান দিয়েও কিন্তু আমাদের পোশাক শিল্পে অনেকগুলো উন্নয়ন আমাদের হয়েছে। অতি সম্প্রতি সময়ে যদি আমরা দেখি যে আমরা একটা ওয়েজ রিভাইজ হয়েছে, সেটা নিয়ে কিন্তু শ্রমিকদের একটা দীর্ঘদিনের একটা দাবি ছিল, তাদের স্যালারিটা রিভাইজ হয়েছে। বর্তমান সময়ের সাথেও কিন্তু মানে আমরা বলবো যে শ্রমবান্ধব যে সরকার আমাদের আছে, তারা একটা যথেষ্ট সমন্বয় সাধন করেছে। আপনারা দুইজনই শ্রমিক নিয়ে কাজ করেন, যে কারণে আপনাদের কাছে আমাদের একটা জানার বিষয় আছে যে ছোটোখাটো কোনো একটা বিষয় যখনই সামনে আসে, এই যে শ্রমিকরা যারা আমরা এই ইন্ডাস্ট্রিতে চাকরি করছি, কাজ করছি, সেখান থেকে বেতন নিয়ে আমরা নিজেদেরকে সুন্দর একটা জীবনযাপনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ছোট কোনো ইস্যু হলেই আমরা আবার ওই প্রতিষ্ঠানটাকেই আমরা কেউ খুব অল্প সংখ্যক, বলছি না যে বৃহৎ পরিসরে, বাট এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য, প্রতিষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে কি মানে আপনি একজন মানব সম্পদ বিশেষজ্ঞ হিসেবে আপনার কি মনে হয় যে এখানে কি কোনো কাউন্সেলিং, কোনো ট্রেনিং, কোনো মোটিভেশনের দরকার আছে কিনা, বা এই গ্যাপটা কোথায় আসলে? ধন্যবাদ আপনার মাধ্যমে এটিএন নিউজের সমস্ত দর্শক শ্রোতাদেরকে। যে প্রসঙ্গটা আপনি তুলে ধরেছেন এটা আসলে খুব বাস্তবসম্মত। এটা আমরা বাস্তবে দেখতে পাই, প্রতিনিয়তই দেখতে পাই, কোথাও বেশি কোথাও কম। তবে যেটা মূল আমাদের চোখে ধরা পড়ে মাঝে মাঝে, সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে শ্রমিক যারা, এরা কিন্তু কখনোই চায় না তার নিজের ফ্যাক্টরির কোনো ক্ষতি হোক। এদেরকে কোনো বাইরের কোনো শক্তির কোনো উস্কানির কাছে এদের কেউ হয়তো বা মাথা নত করে বাকিদেরকে এরা স্রোতের ভিতরে টেনে নিয়ে আসার চেষ্টা করে। পরবর্তীতে এরা কিন্তু রিয়েলাইজ করে যে না, এটা আমার মাতৃসম, এ আমাকে ফিডিং দিচ্ছে, মাস শেষে আমার সংসার চালানোর পয়সা সে দিচ্ছে, তো আমি এটার কেন ক্ষতি করছি, এটা পরে রিয়েলাইজ করে। কিন্তু একটা সময় যখন কোনো একটা উস্কেনি বা এটাকে যদি আমরা মনে করি একটা রিউমারের মুখে শ্রমিকরা নেমে আসছে, পেছনে ফিরে তাকাচ্ছে না, কানে হাত দিয়ে দেখছে না যে আমার কানটা আছে না কানটা চলে গেছে, এটা না হাত দিয়েই নিচে নেমে চলে আসে, এটা আমরা লক্ষ্য করেছি। তো সেটার পেছনে আমার মনে হয় যে আমাদের মানব সম্পদ বিভাগের কিছু করণীয় নিশ্চয়ই আছে। যেটা হচ্ছে যে আমাদের মানব সম্পদ বিভাগগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে যেভাবে অ্যাক্টিভেটেড অবস্থায় আছে এবং সক্রিয়ভাবে তারা যেভাবে নার্সিং করতেছে ওয়ার্কারদেরকে, পাশাপাশি ওয়ার্কারদেরকে বিভিন্ন সময় কাউন্সেলিং করে তাদেরকে যে ফ্যাক্টরির সময় তার কারখানাটা সম্বন্ধে তাকে যে সচেতন করার চেষ্টা, তার কাজ সম্বন্ধে তাকে সচেতন করার চেষ্টা, তার ট্রেডটা সম্বন্ধে, যে ট্রেডটা যে ট্রেডের সাথে সে জড়িত, সেই ট্রেড এদেশে 80% ফরেন কারেন্সি আর্ন করতেছে, এই যে সচেতনতা তাদের ভিতরে দেওয়ার চেষ্টা আমাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অলওয়েজ করে যাচ্ছে। তার ভেতর দিয়েও কোনো ছিদ্র দিয়ে কে কীভাবে ঢুকে পড়তেছে এটা আসলে খুঁজে বের করার সময় বোধহয় চলে আসছে। অনেকের সাথে অনেক সময় বিভিন্ন এই ছোটোখাটো ইস্যু নিয়ে যে সাউন্ডগুলো হয়ে যায়, সেটার ভিতরে আমরা যখন ঢুকি তখন দেখা যাচ্ছে সামনে যে পড়তেছে সেই আক্রমণের শিকার হয়ে যাচ্ছে। বাট একটু পরেই ওই শ্রমিকরা এসে তাদের ভুল স্বীকার করতেছে, তারা ফ্যাক্টরির ভিতর ঢুকে তারা তাদের নিজের কাজ কত সময় শুরু করবে। তার মানে এই জায়গাটায় আপনি মানে মানব সম্পদ বিভাগকে যদি আমরা আরেকটু
ব্রিজ হিসেবে আর একটু চিন্তা করি আমরা, যে মালিক শ্রমিকের মাঝখানে তাদের ভিতরে প্রতিষ্ঠানের প্রতি যে একটা দরদ, একটা ফেলো ফিলিং তৈরি করা, সেই জায়গাটা নিয়ে একটু মানব সম্পদ বিভাগের আর একটু কাজ করার সুযোগ আছে বলে আপনি মনে করেন? আরেকটু কাজ করার সুযোগ একদম আছে তাই, বলে আমার মনে একদম হয়। তাই। আমি একটু জনাব সিরাজ ইসলাম রনি আপনার কাছে একটু আসতে চাই। আপনি জানেন যে আমাদের দেশে একটা সময় জুট ইন্ডাস্ট্রিগুলো কিন্তু খুব মানে সমৃদ্ধ একটা শিল্প ছিল আমাদের। এই জুট ইন্ডাস্ট্রিতেও কিন্তু দীর্ঘ সময় একটা আন্দোলন চলেছে, শ্রমিক আন্দোলন চলেছে। এবং আমরা যদি ওইটা পিছনের দিকে একটু তাকাই, মাসের পর মাস আন্দোলন চলেছে, তারপর কিন্তু শ্রমিকরা তার নিজের প্রতিষ্ঠানে কিন্তু কেউ ভাঙচুর করেছে বলে সেরকম কোনো রেকর্ড আমরা দেখি না আসলে। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিতে, চলমান ইন্ডাস্ট্রিটাই আমরা ছোটোখাটো কোনো বিষয় হলে যে আলোচনাটা আমরা করছিলাম, আমরা বলছি না যে সব শ্রমিক সবাই, বাট হচ্ছে, ঘটনাগুলো ঘটছে। এবং এই ছোট ঘটনাগুলো যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিজনেস করি, সো ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ভাবমূর্তি কখনো কখনো ক্ষুণ্ণ হচ্ছে, বায়ারও কখনো কখনো অর্ডার প্লেস করতে তারা একটু দ্বিধা, একটু শঙ্কাবোধ করছে। সেই জায়গাটাই মানে একজন শ্রমিক প্রতিনিধি হিসেবে, একজন শ্রমিক নেতা হিসেবে আপনি কিভাবে চিন্তা করছেন যে এই সংকটটা থেকে কিভাবে উত্তরণ করতে পারি আমরা? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এইটিন নিউজকে এবং সকল দর্শক শ্রোতাবিন্দুকে। একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ আমি এই সেক্টরের শ্রমিক আন্দোলনে আমার 40 বছর চলছে, 84 সাল থেকে। তো আমার অভিজ্ঞতা আলোকে যেটা আমি মনে করি যে এই যে শ্রম অসন্তোষ, যে এটা চলমান একটি অবস্থা তৈরি হয়েছে, এখান থেকে বেরিয়ে আসার আমাদের কিন্তু অনেক উপায় আছে। আমরা সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে, এবং বিজিএমএ, বিকিএমএ এমপ্লয়িজ যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। কিন্তু বিষয় হচ্ছে যে শ্রমিকদেরকে যে আপনার গৌতম দা যে কথা বললেন, মানব সম্পদ বিষয়, অর্থাৎ হিউম্যান রিসোর্স, সোশ্যাল কমপ্লায়েন্সের কথা বলা হয়, অডিট কোম্পানিগুলো বলা হয়। কিন্তু একটি বিষয় যেটা আমরা জানি, আমরা দীর্ঘদিন ধরে বলার চেষ্টা করেছি, যে ফ্যাক্টরির অভ্যন্তরে যারা যে সমস্ত মিড লেভেল ম্যানেজমেন্টের যারা রয়েছেন, তাদের সাথে শ্রমিকদের সাথে দূরত্বটা অনেক বেশি। আচ্ছা, যার ফলে এই একটি গোষ্ঠী তো থাকবেই, যে কম্পিটিটর যারা আছেন, অথবা এই শিল্প অর্থনীতি বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করার এবং শিল্পের এই চলমান প্রক্রিয়াকে, এটাকে মানে অন্য জায়গায় প্রবাহিত করার জন্য নানা চক্রান্ত থাকবেই, যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি, যার ফলে এটা থাকবে। তার মানে আমরা যারা ব্যবসায়ীর সাথে যারা জড়িত রয়েছেন, যে সমস্ত ম্যানেজমেন্টের লোক রয়েছেন অথবা এমপ্লয়ার্স রয়েছেন, মালিকরা রয়েছেন, তারা কিন্তু তাদের দায়িত্ব হচ্ছে যে শ্রমিকের যে অধিকার, এটাও যেমন তাদেরকে জানাতে হবে, এবং কারখানায় কাজ করার যে আইন অনুযায়ী তাদের কি কর্তব্য রয়েছে, যে কাজগুলি করার বিষয়গুলো রয়েছে, সেগুলি তাদেরকে কিন্তু অভিহিত করতে হবে। শুধু আমরা যদি বলি যে প্রোডাকশন বাড়াও, কাজ করো, এই টাইমলি আসতে হবে, এটা না করলে তাকে চাকরিচ্যুত করা হবে, ছাঁটাই করতে হবে, ডিসকাস, নানা ধরনের প্রক্রিয়ায় যদি আমরা এটাই নিয়ে থাকি, তাহলে তাদের যে মৌলিক অধিকার, যেটা আইএলও কনভেনশনে যে সমস্ত রেটিফাই করা হয়েছে, আমাদের বাংলাদেশে কিন্তু শ্রম আইন অত্যন্ত সুন্দর শ্রম আইন, সেটা আমাদের 2006 সালতে এই 1964 সালের একটি শ্রম আইন ছিল, সেই আইন সংশোধন করে শ্রম আইন 2006, তারপরে এই সরকার ক্ষমতা আসার পরে বারবার রিভিউ করা হয়েছে, এবং সেখানে 2018 অ্যামেন্ডমেন্টে তো একদম পুরো শ্রমবান্ধব একটা যারা বিশ্বের অন্যান্য দেশের চাইতে বাংলাদেশের যথেষ্ট উন্নত একটা শ্রম আইন উন্নত হয়েছে, শ্রমিক অধিকার নিশ্চিত হয়েছে। একদম তাই। সেটাকে আমাদের কাজে লাগাতে হবে, সেটা আমাদের শ্রমিককে অ্যাওয়ার্ড করতে হবে। অ্যাওয়ার্ডটা যদি আমরা শ্রমিক পক্ষের প্রতিনিধি একপক্ষিক যদি আমরা করে থাকি, সেটা সাধারণত ম্যানেজমেন্টের মানুষগুলো তারা মনেই করে যে এটা ট্রেড ইউনিয়নের কাজ, শ্রমিক নেতাদের কাজ, কিন্তু এটা তা না, এটা মালিকদেরও কাজ। এটা যারা মিড লেভেলে আছে তারাও তাদেরকে অ্যাওয়ার্ড করা দরকার। এটা আসলে ত্রিপক্ষীয় একটা বিষয়, যে কারণ আপনার মালিক, শ্রমিক এবং যে আমরা কর্মকর্তা, এবং সরকার, মালিক, শ্রমিক এবং সকলে মালিক, সকলে মিলেই ট্রাইপার্টিটলি কিন্তু ইতিমধ্যে আমাদের একটা কমিটি রয়েছে, সেই কমিটির আমি মেম্বার, RMGTCC কমিটি, যেটা গভর্নমেন্টের। আমরা সেখানে প্রতি মাসে বিভিন্ন সময় আমরা মিটিং করি, আলোচনা করি, কিন্তু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, এটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে, এবং তৃণমূল পর্যায়ে, ফ্যাক্টরি পর্যায়ে তাদেরকে অ্যাওয়ার্ড করতে হবে। এখানে বলা আছে যে আমাদের দেশের অনেকগুলো সুবিধা কিন্তু রয়েছে, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি আছে, গ্রিন ফ্যাক্টরি আছে, কিন্তু সেখানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, গণতান্ত্রিক প্রক্রিয়া, তার শ্রম অধিকার নিশ্চিত করার জন্য সেই অধিকারটা দিতে হবে। সেখানে যদি মিসইউজ হয়, এমনি আউটসাইডাররা কিন্তু একটা কমিটি থাকে, তারা ইউনিয়নের নামে
বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু প্রতিটি ইউনিয়ন, যে ইউনিয়নগুলো শিল্প শ্রমিক মালিক সম্পর্ক আরও সুদূর প্রসারিত করবে, প্রোডাক্টিভিটি বৃদ্ধি করবে। মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নই হচ্ছে সিবিএটার কারণ, কালেক্টিভ বার্গেনিং এজেন্ট। এটা শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন, একদম তাই। প্রোডাক্টিভিটি বৃদ্ধি এবং মালিক শ্রমিকদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে, সেটাই হচ্ছে ট্রেডের মূল লক্ষ্য। সেটা একটা বিষয়। এর সাথে আরেকটা বিষয় মনে হয় আমরা একটু আলোচনায় আসবো, সেটা হচ্ছে এই যে খুব দ্রুত আমাদের ইন্ডাস্ট্রিতে যে মাইগ্রেশন হয়, কারণ একটা মানুষ যখন দীর্ঘদিন একটা প্রতিষ্ঠান থাকে তখন তার প্রতিষ্ঠানের প্রতি তার একটা দরদ তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়। সে যখন ফ্রিকুয়েন্টলি যখন মুভমেন্ট করতে থাকে তখন কিন্তু ওই দরদটা তার হয়তো অতটা তৈরি হয় না। এই আলোচনাটা আমরা আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন শ্রম আইন, মানব সম্পদ ও কমপ্লেন্স বিশেষজ্ঞ জনাব গৌতম কুমার মিত্র এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের প্রেসিডেন্ট জনাব সিরাজুল ইসলাম রনি। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন। বিরতির পর আমরা আবার এই আলোচনায় ফেরত আসবো। সৌজন্যে ট্রান্সফর্ম ট্রেড। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে আলোচনাটা করছিলাম জনাব গৌতম কুমার মিত্র, আমি আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আমরা যেটা বলছিলাম যে ছোট কোনো বিষয় হলে ইন্ডাস্ট্রিতে যখন আমরা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি, এইটার সাথে প্রতিষ্ঠানের প্রতি শ্রমিক বলি মানে যে সংগঠনগুলো আছে আমাদের যেটা ভালোবাসার কথা, যে না এটা আমার প্রতিষ্ঠান, আমি এই প্রতিষ্ঠানের নষ্ট হতে দিব না, ক্ষতি হতে দিব না, এই ফেলো ফিলিংটা তৈরি না হওয়ার পেছনে আমাদের যে মাইগ্রেশনটা হয় ইন্ডাস্ট্রিতে, সেইটা কি কোনো কারণ বলে মনে করেন কিনা আপনি? এটা আসলে খুব যৌক্তিক একটা বিষয়। সেটা হচ্ছে যে আজকের 2024 সালে দাঁড়িয়ে যে শ্রম আইনটা নিয়ে আমরা কাজ করছি, এই আইনটা যদি পেছনে ফিরে তাকাই 1965 ব্রিটিশের যে আইনটা থেকে আমরা দীর্ঘদিনের চাহিদা অনুযায়ী 2006-তে যে আইনটাকে সংশোধন করলাম এবং তারপরে যে 3-4 বার আইনটা সংশোধন হয়েছে ইনক্লুডিং বিধি, যেভাবে আসছে এটা এখন একটা চমৎকার একটা আইনে রূপান্তরিত হয়েছে আমাদের সামনে, যেটা নিয়ে কাজ করতে আমরা সবাই খুব কমফোর্ট জোনে আছি এবং খুব চমৎকার করে আইনের অনেকগুলো জিনিস ব্যাখ্যা করা হয়েছে এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম পর্যালোচনায় বিধির ভিতর চলে আসছে। তাতে কিছু জিনিস আমরা যদি উল্লেখ না করি তাহলে অপূর্ণ থেকে যাবে, যেটা বিভিন্ন সময়ে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ম্যাটারনিটি লিভের যে বিষয়টা চলে আসছে, শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি এবং তাদের সেই সময়ের যে পাওনাটা, সেটা নিয়ে যে ব্যাখ্যাটা চলে আসছে, এটা অনেক প্রশংসার দাবি রাখে। পাশাপাশি বাৎসরিক যে আর্ন লিভ আমরা যেটাকে বলি, আর্ন লিভের এনক্যাশমেন্ট থেকে শুরু করে এরকম আরও অনেকগুলো বিষয়, যে বিষয়গুলো আইনের আজকে 2024 সালে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের পিছনে ফিরে তাকাতে হয় না, এত চমৎকারভাবে আইনটা এখন আমাদের সুসমৃদ্ধ। এর মাঝেও একটু গ্যাপ রয়ে গেছে, আমার মনে হচ্ছে যে একটু আরও কিছু করার সুযোগ আমাদের রয়ে গেছে, যেদিকে আমাদের হয়তো তাকানো হয় নাই অথবা আমরা এখনও তাকাতে পারিনি। যেটা হচ্ছে যে আমি যদি গার্মেন্টসের একটা অপারেশন ম্যান পাওয়ারকে সামনে নিয়ে আসি তাহলে এটাকে আমি মূলত 4 ভাগে ভাগ করব। প্রথম হচ্ছে অ্যাবসলিউটলি মালিক, তারপরে আমি আসবো সিনিয়র ম্যানেজমেন্ট, তারপরে আসবো মিড ম্যানেজমেন্ট এবং তারপরে অপারেশন বা অপারেটর বা শ্রমিক শ্রেণীকে যদি নিয়ে আসি। শ্রমিক শ্রেণীর কাজ অ্যাবসলিউটলি তারা ইনস্ট্রাকশন পাবে, তারা তাদের প্রোডাকশনের কাজে নিয়োজিত, তাদের এর বেশি তাদের কিছু করার নেই। কিন্তু এদেরকে কারা পরিচালনা করছে সেটা হচ্ছে লোয়ার মিডল ক্লাস, মানে এটাকে আমি যদি মালিক, তারপরে সিনিয়র শ্রেণী, তারপরে যদি মিডল শ্রেণী ধরি তাহলে এদেরকে সরাসরি সুপারভাইজ করতেছে এরা। তার মধ্যে পদবীধারী আছে কারণ সুপারভাইজার টু ম্যানেজার লেভেল, যারা কিন্তু সত্যিকার অর্থে মালিকও না, শ্রমিক আইনেও তাদের, শ্রম আইনেও তাদেরকে আটকানো যায় না। শ্রম যে আইন, এই আইনের যে শ্যাডো, এই শ্যাডোটা বেসিক্যালি তাদের উপর ততটা পড়েনি। কেননা তারা এটির সাথে আরেকটা জিনিস উল্লেখ না করলেই নয়, আমাদের যে মিনিমাম ওয়েজেস বোর্ড আছে, মিনিমাম ওয়েজেস বোর্ডের ভিতরে যে পদবিগুলো দেওয়া আছে, সেই পদবিগুলোকেই কিন্তু মূলত আমরা শ্রমিক হিসেবে ট্রিট করি। সেই পদবিধারী লোকজনগুলো যদি শ্রমিক হয় তাহলে তাদেরকে যারা চালাচ্ছে
তাদেরকে আমরা সুপারভাইজার অ্যান্ড ম্যানেজার লেভেলের ভিতর যদি নিয়ে ম্যানেজার আসি, বা একদম টপ লেভেল পর্যন্ত টপ যারা মালিক লেভেলটাকে না। আমি আর একটু ভিন্ন স্টেজে নিতে চাই, এই কারণে যে তারা মালিকের স্বার্থটা দেখে, মালিকের ব্যবসার স্বার্থটা দেখে তারা বিভিন্ন ডাইভার্সিফাইড কাজের ভিতর জড়িত, কিন্তু সরাসরি প্রোডাকশনটাকে মনিটরিং করে কিন্তু এই শ্রেণীটা যারা সুপারভাইজার টু ম্যানেজার লেভেল, এবং এরাই কিন্তু শ্রমিক এবং মালিক অথবা টপ যে ক্লাসটা, এদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে তৈরি করছে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এই যে শ্রেণীটা যারা ওয়ার্কারের সাথে মালিকের সেতুবন্ধন তৈরি করতেছে, তাদের শ্রম আইনে কোনো প্রোটেকশন কম থাকার ফলে তাদের ভিতরে ওনারশিপ নেয়ার প্রবণতা আমরা কম দেখতে পাই। আচ্ছা, ফলে ফ্রিকুয়েন্টলি এদের মুভমেন্টের যে টেন্ডেন্সি, এটা কমানো যাচ্ছে না। যদি এদেরকে এই আইনের আওতায় এনে, অথবা এদের জন্য দরকার হলে আইনের একটা ভিন্ন ক্লোজ তৈরি করে যদি এদেরকে একটা সুরক্ষা দেওয়া যায়, আইনি সুরক্ষা দেওয়া যেত, তাহলে আমার মনে হয় যে ফ্যাক্টরিতে এদের এটা ওনারশিপ নেওয়ার প্রবণতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠান যারা শুনছেন, পলিসি মেকিংয়ে যারা আছেন, তারা অবশ্যই এটা বিবেচনা করবেন বলে এটা আমাদের আশা। আমি একটু জনাব সিরাজুল ইসলাম রনি আপনার কাছে আসতে চাই। যে আলোচনাটা জনাব মিত্র বলছিলেন, আমি আপনি এটা নিয়ে আপনি একটু, আমি এটা আরেকটু ওর সাথে ইনক্লুড করতে চাই। সেটা হলো যে আসলে ও বিষয়টা ওই যে অধিক সংখ্যক যারা শ্রমিক, যারা এইটার সাথে অধিক সংখ্যক শ্রমিক কাজ করে, এদের কোনো সার্ভিস বেনিফিট নাই। যেটা হলো যে এদের যে রিটায়ারমেন্টের সময় এরা 10 বছর 20 মানে বছর এটা চাকরি করার পরে, শ্রমিকদের কথা বলছেন না? শ্রমিক বলতে এই যারা এটা ওই শুধু মিড লেভেল ম্যানেজমেন্ট আমি বলছি না, এবং শ্রমিকও বলছি, যেখানে সুপারভাইজার সে 10 বছর চাকরি করার পরে সে খালি হাতে ফিরে যাবে, এটা তো হয় না। একজন অপারেটর, একজন হেল্পার বলেন, একজন ফিনিশিং আয়রনম্যান বলেন, যাকেই বলি না কেন, এরা যখন লং টাইম এখানে জব করে, তারপর রিটায়ারমেন্টের সময় অথবা চাকরি যখন তারা ইস্তফা দেয়, সেখানে কিন্তু তাদেরকে এই আমাদের শ্রমিক সংগঠনের কাছে আসার পরে আমরা গিভেজ নোটিশ অথবা শ্রম আইনে মামলা, অথবা আমরা প্রাথমিক পর্যায়ে বিজিএমএ আরবিট্রেশন কমিটির মাধ্যমে এটা আলোচনা করে সমাধান করে দিই। কিন্তু এটা যদি মালিক পক্ষ তাদের বলা থাকে, তোমরা এখানে 10 বছর কি 5 বছর চাকরি করার পরে তোমাদের একটা সার্ভিস বেনিফিট আছে, যেটা আইনে বলা আছে, সেটা তোমাদের চাকরি রিটায়ারমেন্টের সময় অথবা চাকরি যখন ছেড়ে যাবা 2 মাস পূর্বে তোমরা একটা অ্যাপ্লিকেশন করবা, তখন তোমরা সেই যাওয়ার পরে ছুটির সময় তোমরা সেই টাকাটা নিয়ে যাবা, এরকম কিন্তু আইনে বলা আছে। এটা তো প্রতিষ্ঠানগুলো এখন প্র্যাকটিস করেও। না, এটা মনে এই একেবারে সিরিয়াসলি কোনো এরকমভাবে নাই কোনো ফ্যাক্টরিতে। এটা ওরা চলে যাবে, তারপরে আসো ঘোড়ায় টোড়ায় দিতে পারলে দিবে, না দেওয়ার পরে যখন মামলা মোকদ্দমা অথবা সংগঠনের কাছে না গেলে এটা কোনোভাবে সহজভাবে এটা হচ্ছে এক ধরনের একটা কারখানায় দীর্ঘদিন থাকতে চায় না, আরেকটা চলে যায়। যদি তাদেরকে রাখতে হয়, সেই সুবিধা কিন্তু আবার সব কারখানা না, কিছু কিছু কারখানায় সেগুলো দেয়া, এখানের থেকে আবার শ্রমিক যায় না, ওই কারখানার শ্রমিক অন্য কারখানা যাবে না। আমাদের ম্যাক্সিমাম কারখানাগুলো হচ্ছে যে তার আইনে যাই আছে থাকুক না কেন, তাদের ইচ্ছা মতো তারা কারখানা চালাবে, এই একটা বিষয়। আরেকটা যে আপনার যে কথাগুলো আনরেস্টের যে বিষয়গুলি আমরা বলে থাকি, সাধারণত আমরা শ্রমিক অসন্তোষ বলি আর আনরেস্ট যেটাই বলি না কেন, এইটার কিছু কিছু কিন্তু মিড লেভেলের এবং কারখানার ব্যবস্থাপকের যারা আছে তাদেরও কিছু গাফলে আছে, দোষ আছে। এবং আরেকটি বিষয় হলো, যারা আমাদের দেশে জানেন যে এই শ্রম আইনে যে সম্প্রতি মিনিমাম ওয়েজের আমরা অনেক কিন্তু আমরা কাজ করেছি, সেখানে দেখা গেল এই যে আমরা টাকাটা কোত্থেকে এনে দেবো, আমরা যে চাইবো মালিকদের কাছ থেকে তো নিতে হবে, কিন্তু মেন যারা আছে স্টেক হোল্ডার, ব্র্যান্ডরা, তাদের সাথে আমি আলোচনা করার যথেষ্ট চেষ্টা করেছি, এবং তারা বলেছে, এবং আইএলওর মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তারাও কোনো ধরনের ওয়েজের ব্যাপারে কোনো সাপোর্ট করেন না। এবং তারা মানে আমার সাথে আলোচনা করার জন্য বেশ কয়েকবার আমি নিজেও গেছি, কিন্তু তারা শুধু কালক্ষেপণ করেছেন। এবং বাইরের সাথে আমি কথা বলি, তারা অনেক চিঠি দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সিসি আমাকে দিয়েছে, আমরা সেটা তোমরা প্রাইস বাড়াও, মানে ওয়েজ বাড়াও। তা আমি বলছি যে তোমরা প্রাইস বাড়ালে আমরা ওয়েজের কথাটা আমরা করবো। তখন এই শ্রমিকদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হলো। তারা কিন্তু তাদের একটি গোষ্ঠী যারা ইন্টারন্যাশনালি যারা এই ক্যাম্পিংগুলি করে থাকেন, যারা বাংলাদেশের অভ্যন্তরে, তারা ম্যাক্সিমাম তারা আমেরিকা, ইউরোপে তাদের সবসময় যাতায়াত কন্টিনিউ তারা আছেন, এবং এরা কিন্তু ক্যাম্পিংগুলো ঠিকই করছে, এবং তারা ব্র্যান্ডের সাথে তাদের সাথে একটা ভালো যোগাযোগ আছে।
তারা বলে যে আমরা প্রাইস বাড়াবো, কিন্তু ওয়েজ যদি বাড়ায় তাহলে। এখন যখন ওয়েজটা বাড়লো, প্রাইস তো বাড়লো প্রাইস না। কিন্তু আসলে সত্যি বাড়ে নাই, কিন্তু অনেক ফ্যাক্টরি কিন্তু এখনো সেটা দিতে এবং তারা সার্ভাইভ করা আমাকে অনেকের জন্য অনেক একটু চ্যালেঞ্জ কিন্তু হয়ে গিয়েছে। তারপরেও এই বেতনে এই মাইনাতে কিন্তু অনেক শ্রমিকের চলছে না, এটাও সত্য। সেটাও সেটাও যেমন সত্য। বাস্তব। আমরা হ্যাঁ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান করেছি, এবং মাননীয় শ্রম প্রতিমন্ত্রী বর্তমান নজরুল ইসলাম চৌধুরী, ওনাকেও আমরা বলেছি উনি একটি ওএমএস এর মাধ্যমে অথবা টিসিবির মাধ্যমে একটা রেশনিং ব্যবস্থা করার জন্য, অত অচিরেই সেটা চালু হলে সেগুলো হ্যাঁ, শ্রমিকরা সেটা একটা পাবে। প্রক্রিয়াধীন বিষয়। but সেটাও একটা যদি এই প্রক্রিয়া যদি গার্মেন্টে চলে, যে এই ফ্যাক্টরিতে রেশন পাচ্ছে, তারা অন্য জায়গায় গেলে পাবে না, তারা কিন্তু এখানেই থেকে যাবে, একদম। এই মাইগ্রেশনটা হবে না। এটা কিছু প্রক্রিয়া তো আছে, আমরা শুধু বললে হবে না, মিড লেভেল কিছু ম্যানেজমেন্ট প্রক্রিয়া থাকবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে, শুধু বললে হবে না, আমরা বাস্তবায়ন করতে হবে। একদম তাই, দারুণ একটা আলোচনা হচ্ছিল। খুব আমরা আলোচনার খুব শেষ পর্যায়ে চলে এসেছি। তো জনাব সিরাজুল ইসলাম রনি, আর 3-4 দিন পরেই আমাদের মে দিবস। তো এই মে দিবস উপলক্ষে এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে এবং শ্রমিক নেতা হিসেবে ইন্ডাস্ট্রির কাছে এবং রাষ্ট্রের কাছে আপনার কি কমিটমেন্ট থাকবে এই নতুন এই পরবর্তী বছরের জন্য? ধন্যবাদ। আমাদের 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস, সারা বিশ্বের শ্রমজীবী মানুষের একটাই, কিন্তু বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার জাতির পিতা বঙ্গবন্ধু, উনিও এই শ্রমিক শ্রেণীর জন্যই উনি জীবনকে উৎসর্গ করেছেন। তবে এই শ্রমিকদের মে দিবস বাংলাদেশে যেভাবে আমরা একদম খুব ব্যাপকভাবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের প্রোগ্রামগুলি হয়ে থাকেন, আমাদের এবার প্রত্যাশা থাকবে শ্রমিকদের যাতে ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ যা করতে পারে সেই বিষয়টা, এবং মালিকরাও যেন শ্রমিক মালিক সম্পর্কের জায়গাটাকে আরও সুদূর প্রসারিত করতে হয়, এবং যে আলোচনাগুলো হলো যে মিড লেভেল ম্যানেজমেন্ট থেকে তাদেরকে প্রশিক্ষিত করে এবং শ্রমিক মালিকের সম্পর্ক জায়গাটাকে, যারা যে কোনো কথায় যারা শ্রমিক মানে অহেতুক শ্রমিক আনরেস্ট না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না করে, সে শ্রমিক মালিকের মধ্যে সুসম্পর্কটা সেতুবন্ধন তৈরি আরো করতে সুদৃঢ় হবে। হোক। এবং সুষ্ঠু ট্রেড ইউনিয়ন, যে ট্রেড ইউনিয়নকে শ্রমিক মালিক সম্পর্ককে আরও আগিয়ে নেয়, সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা সেটাই আশা করব, এবং সরকারের সেটা কাছে আপনাদের কমিটমেন্টও থাকবে সেই এবং জায়গাটায়। মালিক শ্রমিক সম্পর্ক থাকবে, এবং শ্রমিক যাতে কোনো হয়রানির শিকার না হয়, শ্রমিক যাতে কোনো ধরনের তাদের চাকরিচ্যুত না হয়, এবং শিল্পের শান্তি শৃঙ্খলা উৎপাদন বৃদ্ধি, এটা আমাদের এই প্রত্যাশা থাকবে, এবং মালিক শ্রমিক সম্পর্ক আরও সুদূর প্রসারিত থাকবে। এটাই আমার মে দিবসে আমাদের আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে চাই। জনাব গৌতম কুমার মিত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং জনাব সিরাজুল ইসলাম রনি, আপনাকেও ধন্যবাদ টি নিউজের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আমাদের মাঝে 2 জন আলোচক উপস্থিত ছিলেন, জনাব গৌতম কুমার মিত্র, শ্রম আইন মানব সম্পদ ও কমপ্লায়েন্স বিশেষজ্ঞ, এবং জনাব সিরাজুল ইসলাম রনি, প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন।